বন্ধুরা, প্রচণ্ড গরমে যদি তোমাদের বাগানের কোনো গাছের ভালো বৃদ্ধি না হয়, যদি গাছ ঝিমিয়ে যায়, যদি গাছে কোনো রকম কোনো কুঁড়ি না আসে, গাছের কুঁড়ি যদি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে এমন কয়েকটা ট্রিক বলবো যে ট্রিকগুলো ফলো করলে তোমরা তোমাদের বাগানে যেমন প্রচুর পরিমাণে ফুল পাবে, ঠিক তেমনই কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হবে। এই প্রচণ্ড গরমে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কি খাবার প্রয়োগ করব সেটা কিছুতেই বুঝতে পারি না। বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করে ফেলি এবং যার ফলে অনেক সময় আমাদের বাগানের গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় এবং মারা যায়। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল খাবার প্রয়োগ করা দেখাবো, যে খাবার প্রয়োগ করে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে ফুল পাবো, ঠিক তেমনই গাছের পাতা থাকবে সবুজ চকচকে এবং গাছের একটাও কুঁড়ি আর হলুদ হয়ে ঝরে পড়বে না। কোন কোন ট্রিক্সের কথা বলবো এবং কি খাবার আজকের আমার ভিডিওতে প্রয়োগ করা দেখাবো, সব কিছু জানতে হলে কিন্তু আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। একটুও স্কিপ করলে হবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কয়েকটা ট্রিক্স বলবো, যে ট্রিক্সগুলো ফলো করলে তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গাছকে কিন্তু সুস্থ রাখতে পারবে। তো ট্রিক্স নাম্বার 1, বন্ধুরা, আমরা আমাদের বাগানের কোন কোন গাছকে রোদ্দুরে রাখতে পারবো আর কোন কোন গাছকে শেডের মধ্যে রাখতে পারবো। প্রথমেই আসি জবা দিয়ে। আমরা আমাদের বাগানে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জবা গাছ প্রতিস্থাপন করি, কারণ এখন গ্রীষ্মকাল, জবা গাছের সময়। যে সমস্ত জবা গাছ পুনে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা, তাইওয়ান ভ্যারাইটি জবা, এই সমস্ত জবা গাছগুলোকে কিন্তু এখন ফুল সানলাইটের মধ্যে রাখা যাবে না, সেমি শেডের মধ্যে রাখতে হবে অথবা গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে, তবেই সেই গাছগুলো কিন্তু সুস্থ থাকবে, পাতা সবুজ থাকবে। এরপর আসি গন্ধরাজ গাছের কথায়। গন্ধরাজ গাছকেও কিন্তু এই সময় ফুল সানলাইটের মধ্যে রাখা যাবে না। সকালবেলা 6টা থেকে 10টা পর্যন্ত রোদ্দুর আসে এমন জায়গায় রাখলে গাছগুলো সুস্থ থাকবে। অপরাজিতা গাছ ঠিক একই রকমভাবে আমরা কিন্তু ছায়ায় রাখবো, প্রচণ্ড রোদ্দুরে রাখতে পারবো না। সকালবেলা রোদ্দুর লাগবে, কিন্তু দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুর এই গাছ একেবারেই সহ্য করতে পারে না। এরপর যে গাছগুলোকে একেবারেই রোদ্দুরে রাখা যাবে না তার মধ্যে আছে জারবেরা। এই জারবেরা গাছ শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয়, বসন্তকালেও প্রচুর পরিমাণে ফুল দেয়। এখন কিন্তু এই গাছে অল্প ফুল ফুটছে, কিন্তু এই গাছগুলোকে এখন ছায়ায় রাখতে হবে। এরপর আসি অ্যাজেলিয়া, ক্যামেলিয়া, এই ধরনের যে সমস্ত গাছ আছে শীতের গাছ, এই গাছগুলোকে আমরা কিন্তু এখন সম্পূর্ণভাবে গ্রিন নেটের ছায়ায় রাখবো অথবা শেডি জায়গায় রাখবো, যেখানে অতিরিক্ত রোদ্দুর একেবারেই থাকে না, ঠান্ডা জায়গায় রাখতে হবে। এবার আসি জমির গাছের কথা। তোমরা অনেকেই জমির গাছের কথা জিজ্ঞাসা করো। বাগানে যে সমস্ত জমিতে গাছ আছে, যেমন বেলি, জুঁই, গন্ধরাজ, অপরাজিতা, জবা, বিভিন্ন গাছ আমরা জমিতে প্রতিস্থাপন করি। তো এই জমির গাছগুলোতে আমরা তো আর গ্রিন নেট দিতে পারবো না। তো এই সমস্ত গাছের মাটি যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে, কখনো যেন একেবারে শুকিয়ে না যায়। তো এই গাছগুলোর মাটি যদি হালকা ময়েশ্চার রাখতে পারি, তাহলে এই গাছগুলো কিন্তু সুস্থ থাকবে। এবার আসি যে সমস্ত গাছ আমরা ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবো, গ্রিন নেটের কোনো দরকার নেই। 1 নম্বরে আছে পর্তুলাকা অথবা অফিস টাইম বা 9 o'clock। এই সমস্ত গাছ আমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো। এরপর আছে 2 নম্বরে অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়াম বা ওবেসাম, এই সমস্ত গাছ কিন্তু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তো এই গাছগুলোকেও ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে। এরপর আসি কাঠচাপা বা কাঠগোলাপ। যে কোনো কাঠগোলাপ গাছকে কিন্তু আমরা ফুল সানলাইটের মধ্যে রাখবো। তাছাড়া আছে নাকচাপা। নাকচাপা গাছকেও আমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো। দেশি নয়নতারা গাছ, এগুলো ফুল সানলাইটের মধ্যে থাকবে। তবে ভিনকা প্রজাতির যে সমস্ত গাছ, এই গাছগুলোকে সামান্য গ্রিন নেটের ছায়ায় রাখলেও কিন্তু গাছগুলো সুস্থ থাকবে। বোগেনভেলিয়া, এগুলোকেও আমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখবো। এবার আসি ট্রিক্স নাম্বার 2। বন্ধুরা, আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই সময় ঠান্ডা জলে স্প্রে করব। সকালে, দুপুরে এবং বিকেলে ঠান্ডা জলে স্প্রে করব। তবে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ফ্রিজের ঠান্ডা জল স্প্রে করতে হবে নাকি নর্মাল জল। ফ্রিজের ঠান্ডা জল হলেও হবে, কিন্তু যদি ফ্রিজের ঠান্ডা জল না থাকে সেক্ষেত্রে নর্মাল ঠান্ডা জল স্প্রে করব। সবসময় যে ফ্রিজের ঠান্ডা জল স্প্রে করতে হবে তা কিন্তু নয়। আমি এখন যখন স্প্রে করছি, এখন বাজে দুপুর 2টো, তো এই সময় গাছে আমি ঠান্ডা জলে কিন্তু স্প্রে করছি। বাগানের গোলাপ, যে সমস্ত জবা, হাইব্রিড ভ্যারাইটি জবা যেগুলো অতিরিক্ত রোদ্দুরে ঝিমিয়ে যায়, গ্রিন নেটের তলায় থাকা সত্ত্বেও ঝিমিয়ে যায়, এই সমস্ত গাছকে কিন্তু আমরা 3বার, যদি সম্ভব হয় 3বার গাছে ঠান্ডা জলে স্প্রে করব। যদি সম্ভব না হয় তাহলে 2বার স্প্রে করব ঠান্ডা জলে। এরপর আসি ট্রিক্স নাম্বার 3। বন্ধুরা, এই সময় আমাদের টবের মাটি যেন অল টাইম হালকা ময়েশ্চার থাকে, মাটি যেন কখনোই শুকিয়ে না যায়। যদি মাটি খুব বেশি শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছ ঝিমিয়ে যাবে, গাছের শিকড় শুকিয়ে যাবে। আর গাছের শিকড় যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের ডালপালাও শুকিয়ে যাবে। তো সেই সময় কিন্তু আমাদের গাছে ডাইব্যাক চলে আসবে। তাই টবের মাটি, যে কোনো গাছের টবের মাটি এই প্রচণ্ড গরমে আমাদেরকে অল টাইম ময়েশ্চার রাখতে হবে। আর সম্ভব হলে এই সময় কিন্তু মালচিং করতে হবে। আগের ভিডিওতেও কিন্তু আমি তোমাদেরকে মালচিং করা দেখিয়েছিলাম। শুকনো পাতা, কোকোপিট অথবা কম্পোস্ট দিয়ে আমাদেরকে কিন্তু এই সময় মালচিং করতে হবে। মালচিং করলে গাছের মাটি অল টাইম ময়েশ্চার থাকবে এবং গাছ সব সময় সবুজ সতেজ থাকবে, আর গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আর মাটি যদি অল টাইম ময়েশ্চার থাকে, গাছের
কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে না, কারণ অতিরিক্ত স্ট্রেসের কারণে, অতিরিক্ত গরমের কারণে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। ট্রিক্স নাম্বার 4, এই সময় প্রচণ্ড গরমে আমরা কোন ঘরোয়া জৈব তরল গাছে প্রয়োগ করব? তো ঘরোয়া জৈব তরল প্রয়োগ করার জন্য আমাদেরকে কিন্তু আগে তৈরি করতে হবে। তো এর জন্য আমাদের প্রথম যে উপাদানটা লাগবে সেটা হলো ভাতের ফ্যান বা মাড়। 1 লিটার ভাতের ফ্যান বা মাড় নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চা পাতা। এটা কিন্তু ফ্রেশ চা পাতা। 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা এই ভাতের ফ্যান বা মাড়ের সঙ্গে প্রথমে ভিজিয়ে দেবো। এরপর এখানে আমাদের প্রয়োজন 5টা বা 6টা পেঁয়াজের খোসা। পেঁয়াজের যে ওপরের অংশ যেটা খোসা, সেই খোসাই আমাদের প্রয়োজন, পেঁয়াজটার প্রয়োজন নয়, শুধুমাত্র খোসা। 5-6টা পেঁয়াজের খোসা আমরা এই ভাতের ফ্যান বা মাড়ের মধ্যে কিন্তু ভিজিয়ে দেবো। তো টোটাল 3টে উপাদান আমরা ভিজিয়ে 3 দিনের জন্য ছায়া জায়গায় রেখে দেবো। তারপর আমরা এটাকে গাছে প্রয়োগ করব, চাপা দিয়ে 3 দিন ছায়া জায়গায় রেখে দেবো। তো এটা এবার আমরা কিভাবে গাছে প্রয়োগ করব, কত লিটার জলের সাথে মেশাবো, এটা এরপর দেখাবো। তাই স্কিপ করে কিন্তু দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। তো দেখো, এটা কিন্তু ঠিক 3 দিন পর আমি রেজাল্টটা দেখাচ্ছি। 3 দিন পর আমার গাছের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি আগে থেকেই এটা ভিজিয়ে রেখেছিলাম। 3 দিন পর আমরা এই খাবারটাকে ছেঁকে নেব। তো এখানে দেখো অন্য একটা পাত্র নিয়েছি, বড় একটা পাত্র প্রয়োজন। বড় পাত্রের মধ্যে আমি নিয়েছি 3 লিটার সাধারণ জল। এই 3 লিটার সাধারণ জলের মধ্যে আমি কিন্তু এই তরল যে খাবারটা আমি বানালাম এটা মিশিয়ে দেবো। তো তার আগে আমাদেরকে ছেঁকে নিতে হবে, কারণ এই যে পেঁয়াজের খোসা, এই পেঁয়াজের খোসা সরাসরি কিন্তু টবের মিডিয়াতে দেওয়া যাবে না, ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। তাই যেহেতু পচা শুকনো পেঁয়াজের খোসা হলে আমরা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে পারি গুঁড়ো করে, কিন্তু কাঁচা পেঁয়াজের খোসা আমরা সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না। সবসময় সামান্য শুকনো করে যে কোনো খোসা গাছের মাটিতে প্রয়োগ করতে হয়। তো দেখো, এখানে আমি কিন্তু ছেঁকে নিলাম। তো 1 লিটার তরল খাবার এটা আমি 3 লিটার সাধারণ জলের মধ্যে মিশিয়ে নেব। কখনোই কিন্তু সরাসরি গাছে খাবার প্রয়োগ করবে না। সরাসরি প্রয়োগ করলে ফাঙ্গাসের কারণে কিন্তু গাছটা মারা যেতে পারে। তো দেখো, 3 লিটার সাধারণ জলের সাথে আমি কিন্তু এই 1 লিটার তরল খাবার মিশিয়ে নেব। তো এই যে তরল খাবারটা আমি তৈরি করে তোমাদের দেখালাম বন্ধুরা, এটা আমরা এবার কতটা পরিমাণ গাছে প্রয়োগ করবো সেটা দেখাবো। এই খাবারটা প্রয়োগ করার জন্য এখানে নিয়েছি আমি একটা অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয়, প্লাস্টিকের গ্লাস, এই গ্লাসটার ব্যবহার করছি। তোমরা কিন্তু যে কোনো কিছুর ব্যবহার করতে পারো। তো এই অনুষ্ঠান বাড়ির গ্লাসের 250 ml জল ধরে। তো এই 200 থেকে 250 ml লিকুইড আমি দেখো এখানে একটা 10 ইঞ্চি টবে প্রয়োগ করছি 2 গ্লাস পরিমাণ। তো এইভাবে আমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করব। টবের সাইজ অনুযায়ী গাছে আমাদের খাবার প্রয়োগ করতে হবে। টবের মিডিয়া যেহেতু সবসময় হালকা ময়েশ্চার আছে, তাই এই সময় অতিরিক্ত জল আমরা দেবো না। যে কোনো জল বা খাবার অতিরিক্ত দেবো না, পরিমাণ মতো আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত প্রয়োগ করলে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, কোনো রকম কোনো কাজ হবে না। তাই সবসময় পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। ছোট টব হলে 1 গ্লাস পরিমাণ, বড় সাইজের টব হলে 2 গ্লাস পরিমাণ, তার থেকেও বড় সাইজের টব হলে 3 গ্লাস অথবা 4 গ্লাস পরিমাণ। এই তরল খাবার আমরা কিন্তু নয়নতারা গাছেও প্রয়োগ করতে পারি। তবে এই ভিনকা বা নয়নতারা প্রজাতি, যেগুলো হাইব্রিড নয়নতারা, এই গাছে প্রয়োগ করার সময় যে লিকুইডটা তৈরি করে দেখালাম, এই লিকুইডের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর প্রয়োগ করবে, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। তা না হলে কিন্তু গাছে ফাঙ্গাস প্রবলেম হতে পারে। যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ গাছ, সেই কারণে সামান্য হলুদ গুঁড়ো অথবা ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে প্রয়োগ করবে। তো এই যে খাবারটা দেখালাম, এই খাবার কিন্তু বাগানের যে কোনো গাছে প্রয়োগ করতে পারবে। শুধুমাত্র অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করা যাবে না বা যে কোনো স্যাকুলেন্ট গাছে প্রয়োগ করা যাবে না। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথা। এই সময় আমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় দেখতে পাবো, জাপ পোকা বা মিলিবাগ। তো কাকা অথবা নিম তেল এটা কিন্তু আমরা গাছে স্প্রে করব। রাসায়নিক খাবার যেমন আমরা গাছে প্রয়োগ করব না, ঠিক তেমনই কিন্তু রাসায়নিক পেস্টিসাইড এই গ্রীষ্মকালে গাছে প্রয়োগ করব না। এই সময় রাসায়নিক পেস্টিসাইড বা রাসায়নিক খাবার গাছে প্রয়োগ করলে গাছের অনেক ক্ষতি হতে পারে। গাছের পাতা পুড়ে যেতে পারে, গাছে ফুলের সংখ্যা কমে যেতে পারে, গাছের বৃদ্ধি কমে যেতে পারে। তাই গাছে যদি তোমরা প্রচুর পরিমাণে বৃদ্ধি দেখতে চাও, গাছে যদি অগণিত কুঁড়ি আনতে চাও, তাহলে এই যে খাবারটা দেখালাম, এই খাবারটা প্রয়োগ করার সাথে সাথে এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলোও কিন্তু মনে রাখবে। তাহলে তোমাদের বাগানে যেমন অগণিত প্রচুর পরিমাণে ফুল ফুটবে, ঠিক তেমনই কিন্তু গাছগুলো সুস্থ থাকবে। আগে আমাদের গাছকে সুস্থ রাখতে হবে, তবেই আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। যদি গাছ সুস্থ না থাকে, তাহলে কিন্তু সেই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো না। প্রচণ্ড গরমেও কিন্তু আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যতই বেশি রোদ্দুরের তাপমাত্রা হোক না কেন, গাছ কিন্তু সুস্থ থাকবে। এই লিকুইড খাবারটা আমরা 10 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করব অথবা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করব। তাহলে তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে।
এই খাবার প্রয়োগ করার পাশাপাশি তোমরা কিন্তু গাছে অনুখাদ্য স্প্রে করতে ভুলে যাও না বন্ধুরা। অনুখাদ্য যদি তোমরা এই সময় জৈব অনুখাদ্য প্রয়োগ করতে চাও তাহলে তোমরা বায়োভিটা এক্স অথবা সাগরিকা, যেগুলো সিউইড এক্সট্রাক্ট, সেগুলো যদি তোমরা স্প্রে করো তাহলে গাছের পাতা যেমন সবুজ থাকবে, ঠিক তেমনই কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়া বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সংখ্যা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।